তখন প্রায় রাত্রি 12টা বাজে। দুতলা ঘরে নিজের বেডরুমে গরিব বৌমা অনামিকা ঘুমুচ্ছিল। হঠাৎ করে উঠে দেখে তার স্বামী রমেশ তার পাশে নেই। ঠিক সেই সময় রমেশ ছাদে পায়চারি করছিল। এখন আমাকে অনামিকাকে সন্ধ্যার ব্যাপারে বলতেই হবে। যদি বলি এতে আমার কোনো দোষ নেই, তখন বলবে বিনা দোষে কেউ তোমার উপরে কেন অভিযোগ জানাচ্ছে, এসব কথা নিয়ে ঝগড়া করবে। আর যদি না বলি তাহলে বলবে সত্যিটা আমায় জানাওনি কেন। যদি তুমি আমাকে সত্যি করে ভালোবেসে থাকতে তাহলে আমার সামনে এসে সব সত্যিটা স্বীকার করতে। এসব কথা বলে বলে আমার সাথে ঝগড়া করতে শুরু করবে। ছি, ওই সন্ধ্যার জন্য যদি বলি আমার চাকরি চলে গেছে, তাহলে অনামিকা আমাকে কি ভাববে। এখন আমি যে কি করি। রমেশ এসব কথা চিন্তা ভাবনা করছিলই ততক্ষণে অনামিকা বাইরে বেরিয়ে আসে। বাইরে একটা তুলসী গাছ শুকিয়ে গেছিল। সেটার বিশেষ তোয়াক্কা না করে অনামিকা রমেশের কাছে আসে। তখন থেকে তুমি এভাবেই পায়চারি করে যাচ্ছ নাকি? হ্যাঁ অনামিকা, মনটা খুবই চঞ্চল। খাবার খেতেও আসুনি, ভালো করে ঘুমোচ্ছ না, কি হয়েছে তোমার? এমন কিছু নয় অনামিকা, খুব একটা খিদে পাইনি তাই খাইনি। রাত্রে ঘুম আসছে না তাই ঘুমোতে যাইনি আমি। ব্যাস এইটুকু, বিশেষ আর কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ? একথা শুনে রমেশ একটু চিন্তিত হয়ে পড়ে। সে একটু ঘাবড়ে যায়। এমন কোনো ব্যাপার নেই অনামিকা, আর আমি তোমার থেকে কিছু লুকোতে যাব কেন? তুমি বলো সেটা। এমন কোনো ব্যাপার নয়। এরকম চলছিলই ততক্ষণে সারদা ছাতে যাওয়ার সিঁড়ির কাছে এসে বলে, বাবা রমেশ, ও বৌমা অনামিকা, এত রাতে তোমরা ছাতের মধ্যে কি বলছো? যাও যাও গিয়ে ঘুমো। যা কথা বলার তোমরা কাল সকালে গিয়ে বলবে। হ্যাঁ ঠিক আছে মা, আসছি। আমি ওনাকে নিয়ে এক্ষুনি নিচে নেমে আসছি মা। সারদা এ কথা বলে সেখান থেকে যাচ্ছিলই ততক্ষণে শুকনো তুলসী গাছের ওপরে তার চোখ পড়ে। চোখে পড়া সত্ত্বেও সে এড়িয়ে ভেতরে চলে যায়। ওদিকে ছাতে অনামিকা দাঁড়িয়েছিল আর মনে মনে ভাবছিল, এখন যদি বলি কলেজের প্রিন্সিপাল আমায় ডেকে বলেছেন উনি এনার সাথে দেখা করতে চান, তাহলে আরও চিন্তায় পড়ে যাবেন। কিন্তু এখন উনি এমন কি কথা ভাবছেন? একথা ভাবতে ভাবতে রমেশকে সঙ্গে করে নিয়ে সে ছাদের থেকে নিচে নেমে আসে। ঠিক তার পরের দিন জয়িত্রা ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে প্রিন্সিপাল রাজগোপাল দাঁড়িয়েছিলেন এবং তার সামনে গরিব বৌমা অনামিকা খুব চিন্তিত অবস্থায় দাঁড়িয়েছিল। বলুন স্যার, আপনি আমাকে ফোন করে কেন ডেকেছিলেন? মা, সন্ধ্যা। যখন প্রিন্সিপাল স্যার এভাবে ডাকেন তখন সন্ধ্যা যে শাড়ি পরেছিল সে ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। অনামিকা, এর নাম সন্ধ্যা। এ আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কিন্তু আমাকে এসব কথা কেন বলছেন স্যার? কলেজ আসার দরুন সব থেকে আগে এ বাসে চাপে আর সব থেকে শেষে বাস থেকে নামে। হ্যাঁ, তাহলে কি হয়েছে স্যার? ইদানিং রমেশ সন্ধ্যার সাথে খুব বাজে ব্যবহার করেছে, খুব উল্টো পাল্টা কথা বলেছে। বলো সন্ধ্যা। রাজগোপালের এভাবে প্রশ্ন করাতে সন্ধ্যা কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে লাগে। তাই জন্য তোমার স্বামীকে আমরা চাকরি থেকে বের করে দিয়েছি। এভাবে বলার পরে অনামিকার বিন্দু মাত্র ইচ্ছে হচ্ছিল না সেখানে দাঁড়িয়ে থাকতে। সে কাঁদতে কাঁদতে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে নিজের স্বামী রমেশকে দেখে সে ভীষণ বিরক্ত হয়। তারপর সেখান থেকে হেঁটে বাড়ি যেতে লাগে। রমেশ তার পিছু পিছু যেতে লাগে আর বিনতিও করে, অনামিকা, একবার তুমি আমার কথাটা তো শোনো। সন্ধ্যা যে কথা বলছে সেটা মিথ্যে। এতদিন ধরে আমি ভাবতাম তুমি ভালো মানুষ, এবার আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। যতই হোক তুমি একটা পুরুষ মানুষ, মাঝে মাঝে ভাবতেই থাকো একজন মহিলা এর থেকে বেশি আর সত্যি কি করে বলতে পারে। আমি নিজে একজন মহিলা, আমি বুঝতে পারি। রেগে মেগে এ কথা বলে সে সোজা ছাদে চলে যায়। সেখানে গিয়ে দেখে তুলসীর গাছটা শুকিয়ে গেছে। সে নিজের ঘরের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। তার পিছু পিছু রমেশও বাড়ি ফিরে আসে। রমেশ খুবই চিন্তিত অবস্থায়। ততক্ষণে অনামিকা দরজা খোলে এবং ফার্টিলাইজারের বোতলটা নিয়ে সে রমেশের কাছে কাঁদতে কাঁদতে যায়। রমেশ অনামিকার হাতে ওই বোতলটা দেখে ভীষণ ঘাবড়ে যায় আর হাত জোর করে বিনতি করতে লাগে, অনামিকা, যেরকমটা তুমি ভাবছো আমার আর সন্ধ্যার মধ্যে কোনো ব্যাপারই নেই। আমি বিশ্বাস করি না। যদি কিছু না হতো তাহলে প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে এসব কথা কেন বলতেন? আহা, আসলে কি হয়েছে সেটা বলছি, ভালো করে শোনো। এরকম করলে কি করে হয় বলো তো?
তুমি যা বলবে সব মিথ্যে, আমি তা জানি। আমি ভরসা করতে পারছি না। তোমাকে বিশ্বাস করতে হবে। আমি একজন বাস ড্রাইভার আর ও ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম। ও এটাকে ভালোবাসা ভেবেছে। এতে আমার দোষ তো নেই। তুমি যাই বলো না কেন, আর তোমার উপরে বিশ্বাস হবে না। সব পুরুষ একই হয়, আর আমি বাঁচতে পারবো না। সন্ধ্যাকে বিয়ে করে বাচ্চাদের খেয়াল যদি না রাখো না, তাহলে আমি ভূত হয়ে তোমাদেরকে সাঁতাবো। আরে অনামিকা, কি করে তোমাকে বোঝাই আমি? আমার আর সন্ধ্যার মধ্যে কোনো কিছুই নেই। কথা বলতে বলতে অনামিকা ফার্টিলাইজারের বোতলটা খুলে সেটাকে খেতে যাচ্ছিলই। ততক্ষণে রমেশ তার হাত থেকে কেড়ে নিয়ে সেটা নিজে খেয়ে ফেলে। অনামিকা তা দেখে খুব ঘাবড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে লাগে, মা, বাবা, দেখুন এই ফার্টিলাইজার খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি আসুন, হাসপাতাল নিয়ে যেতে হবে। এভাবে চিৎকার করাতে সারদা, প্রসাদ, বাচ্চারা, হরিশ, ভাবনা সবাই ছুটতে ছুটতে ভেতর থেকে বেরিয়ে আসে। রমেশ ফার্টিলাইজার খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বাবা রমেশ! রমেশ, কি হয়েছে বাবা? বাবা, ওঠো বাবা। ও বাবা, কি হয়েছে তোমার? বাবা, তোমাকে চাই, তুমি ওঠো। কথা বলে বাচ্চারা কান্নাকাটি শুরু করে। অনামিকা তাড়াতাড়ি করে রমেশের ফোনটা বের করে অ্যাম্বুলেন্সকে ফোন লাগায়। এদিকে রমেশের মুখ থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে। তা দেখে সারদা জোরে জোরে কাঁদতে লাগে। ও বাবা রমেশ, এমন কি হলো যে তোমাকে বিষ খেতে হলো? ততক্ষণে বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। অনামিকা তাড়াতাড়ি করে রমেশকে অ্যাম্বুলেন্সে শুইয়ে পাশেরই একটা হাসপাতালে নিয়ে যায়। তাকে একটা বেডে শোয়ানো হয়। ডক্টর সুধাকর তার পরীক্ষা করতে লাগেন। ততক্ষণে অটোতে চেপে সারদা, প্রসাদ, বাচ্চারা হাসপাতালে এসে পৌঁছয়। এখন রমেশ কেমন আছে গো? তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। বৌমা, ছেলে এভাবে বিষ কেন খেলো? আসলে আমি সেটা খেতে যাচ্ছিলাম বাবা। কথা শোনার পরে সারদা আর প্রসাদের মুখ যেন হাঁ হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। হরিশ আর ভাবনা কথা শোনার পরে ছুটতে এসে নিজের মা অনামিকাকে জড়িয়ে ধরে। তুমি আর আমার ছেলে কি ভেবেছ? ফার্টিলাইজার খাওয়াটা জল খাওয়া নাকি? একে তো সে ড্রাইভারের কাজ করে আমাদের সংসারটাকে ভালো করে টানছিল, তাতে তোমার ফার্টিলাইজার খাওয়ার কি দরকার হলো? এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা তখন সব কথা খুলে বলে যে কলেজের প্রিন্সিপাল তাকে ডেকে কি কি কথা বলেছিলেন। শোনা মাত্রই সারদা, প্রসাদ অবাক হয়ে যায়। ততক্ষণে ডাক্তারবাবু চলে আসেন। বিষ ব্রেন পর্যন্ত পৌঁছতে পারেনি, বাকি সব ঈশ্বরের ইচ্ছে। ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। অনামিকা দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসে। তারপর পুজোর থালা নিয়ে সে মন্দিরের দিকে বেরিয়ে পড়ে। রাস্তায় একজন স্বামীজি পার হন। তাকে দেখে অনামিকা প্রণাম জানায়। তুমি খুব বড় একটা ভুল করেছ, এবার কেঁদে কি লাভ? বলেছিলাম গাছটির রোজ পুজো করবে, যা মনস্কামনা হবে সব তোমার পূর্ণ হবে, এই কথা বলে আমি চলে গেছিলাম। অনামিকা কাঁদতে লাগে। তার মনে পড়ে সত্যি সত্যি তুলসী গাছটা তো শুকিয়ে গেছে। মনে লোভ নিয়ে কিছুদিন তুমি পুজো করেছিলে, তারপর সোনা চেয়েছিলে। তুলসী তোমায় সোনা না দেওয়াতে তুমি পুজো বন্ধ করে দিয়েছ। দেখো গিয়ে গাছটা কিভাবে শুকিয়ে গেছে, আর জীবনে কি রকম সংকট এসে পড়েছে। এবার আমি কি করব স্বামীজি? দেখো মা, মহিলাদের জন্যে তুলসীর পুজো একটা ভালো সংকেত। সকাল সন্ধে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো খুবই শুভ হয়। কোনো রকমের খারাপ শক্তি ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। এবার নিজের চোখ খোলো, মন থেকে লোভ বের করে ওই গাছটিতে জল দাও, হলুদ সিঁদুর দিয়ে তুলসী গাছের রোজ পুজো করো। দাম্পত্য জীবন ভালো হবে, তোমার সব মনস্কামনা পূর্ণ হবে। এরকমটা বলে স্বামীজি সেখান থেকে চলে যায়। অনামিকা অত্যন্ত ভক্তি আর রুচির সাথে স্বামীজির কথা মতো তুলসী গাছে জল দিতে লাগে, তাতে হলুদ সিঁদুর দিয়ে পুজো করতে লাগে। এভাবেই দিন কাটছিল। শেষ পর্যন্ত গাছটি সবুজ হয়ে ওঠে। রমেশ যে হাসপাতালে ভর্তি ছিল সেও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। ওয়াও, দিস ইজ ওয়ান্ডার। আমরা ভেবেছিলাম মৃত্যু হয়ে যাবে, কিন্তু বেঁচে আছে। কিন্তু হাসপাতালে তো অনেক বিল হয়ে গেছে, আপনারা কি করে শোধ করবেন? 1-2 দিনের মধ্যে আপনারা রমেশকে বাড়ি নিয়ে যেতে পারেন। এরকমটা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। অনামিকা বাড়ি ফিরে আসে। সে তুলসী গাছের সামনে গিয়ে প্রার্থনা করতে লাগে। তুলসী গাছটি সন্তুষ্ট হয়ে চকচক করতে লাগে।
চিন্তা করো না অনামিকা, নিজের স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো তুমি। একথা বলার পরে তুলসী গাছ থেকে সোনা ঝরে পড়তে লাগে। তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়। অনামিকা হাত জোর করে প্রণাম করে, তারপর সোনাগুলো সোনার দোকানে বিক্রি করে টাকা নিয়ে সে সোজা হাসপাতালে চলে যায়। সেখান থেকে রমেশকে নিয়ে সে বাড়ি ফিরে আসে। ঘরের প্রবেশদ্বারের কাছেই তুলসীর গাছ ছিল। সবাই গিয়ে সেখানে প্রণাম করে। ততক্ষণে সন্ধ্যা সেখানে আসে আর দুঃখিত হয়ে বলে, এখানে রমেশের কোনো দোষ নেই। তার ভালো ব্যবহার, ভালো মানুষ দেখে আমার তাকে পছন্দ হয়। আমি তার ওপরে বিয়ের জন্য চাপ দিই, কিন্তু সে বলে সে অনামিকাকে নাকি ঠকাতে পারবে না। তখন আমি পরিকল্পনা করে প্রিন্সিপাল স্যারকে বলি, আমাকে ক্ষমা করবেন, আমি বিয়ে না করেই নিজের দোষের জন্য শাস্তি পেয়ে গেছি। একথা বলে সন্ধ্যা সেখান থেকে চলে যায়। এইসব কথা সবার সামনে পরিষ্কার হয়ে যাওয়াতে রমেশ ভীষণ আনন্দিত হয়। তখন থেকে অনামিকা সকাল সন্ধ্যে তুলসী গাছের পূজা অর্চনা করে আর সকলেই আনন্দে জীবন কাটাতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। তখন মধ্যরাত্রি। প্রসাদ ঘুম থেকে উঠে টর্চ লাইট জ্বালায়। হ্যাঁ গো, এটার এখন কি প্রয়োজন? জানি না কোন সময় আবার ওই অহংকারী বলদটা এসে হামলা করে দেয়। শারদা, ওই বলদের ভয়ে আমরা ঘরে আছি। ওদিকে চাষের জমি পুরো শুকিয়ে গেছে, চাষের ফসল নষ্ট হচ্ছে। আমরা কি খাবো তুমি বলো? তুমি যা বলেছ তা সঠিক, কিন্তু বেঁচে থাকাটাও তো বড় কথা। যদি আমি মরেও যাই তাহলে অন্তত ফসলটা পাবে। 1 বছর অবধি কিছুই কিনতে হবে না, সেটাই যথেষ্ট। অন্তত সেই চালটাকে ফুটিয়ে একটু নুন লঙ্কা দিয়ে খেয়ে বাঁচতে তো পারবে। এমনটা বলো না গো, ছেলেকে গিয়ে ঘুম থেকে তুলছি। এমনটা বলে সে ছেলে রমেশের ঘরের দিকে যায়। ওদিকে রমেশের ঘরে রমেশ আর অনামিকার মধ্যে মহাযুদ্ধ চলছিল। অনামিকার হাতে একটা টর্চ লাইট ছিল। সারদা কথা শোনার জন্য সেখানেই দাঁড়িয়ে পড়ে। দেখো অনামিকা, আমি জমিতে একদম যাব না, আমাকে জবরদস্তি করো না তো। তুমি একা তো যাচ্ছ না সেখানে, তোমার সাথে বাবাও যাচ্ছে, তাহলে বাবার সঙ্গে একটু যাও না। অনামিকা, আমার কথাটা কেন বুঝতে পারছো না? এই অন্ধকারে যাওয়ার সময় যদি ওই বলদটা এসে মেরে দেয়? হাসপাতালে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে নিয়ে আসবো। দেখো অনামিকা, আমার নিজের বাচ্চাদের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। এরকম কাণ্ডটা আমি ঘটাতে পারবো না। যদি বাবাও এরকম কথা ভাবেন তাহলে? ওদিকে সব ফসল তৈরি হয়ে গেছে, শেষবারের মতন জল দেওয়ার পালা। জল না দিলে সব ফসল নষ্ট হয়ে যাবে। এত দিনের কঠিন পরিশ্রম সব বরবাদ হয়ে যাবে যে। অনামিকা এভাবে বলে। তার বারবার বোঝানোর সত্ত্বেও রমেশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সারদা এসব দেখে প্রসাদের কাছে ফিরে আসে। ছেলে বৌমার মধ্যে ঝগড়া হচ্ছে, ছেলে বলছে সে তোমার সাথে যাবে না। চলো আমি তোমার সাথে যাই। না না শারদা, তুমি বাড়িতেই থাকো। এমনটা বলে সে নিজের ঘর থেকে হলের দিকে বেরিয়ে আসে। ওদিকে অনামিকাও যখন নিজের স্বামীকে বারবার বোঝানোর সত্ত্বেও সে বোঝে না, সে বিরক্ত হয়ে টর্চ লাইট নিয়ে হলের দিকে বেরিয়ে আসে। বাবা, আমিও যাব, একটু দাঁড়ান তো। তার এভাবে বলাতে রমেশ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। কিছু না বলে অনামিকার হাত থেকে টর্চ লাইটটা নিয়ে সে এগিয়ে হেঁটে যেতে লাগে। তার পেছনে পেছনে প্রসাদ হেঁটে হেঁটে যেতে লাগে। চারিদিক অন্ধকার, মাটির রাস্তা। খুবই ভয়ে ভয়ে তারা এগিয়ে যেতে লাগে। এত বোঝানোর সত্ত্বেও শুনলে না, জমিতে জল দেওয়ার জন্য বেরিয়ে গেলে। এখন আমরা ভয়ের চোটে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি যাতে ওই দুষ্টু বলদটা আমাদের দিকে না আসে। তারা এরকম বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। ওদিকে একটি পাথরের কাছে সারা গ্রাম একসাথে জুটেছিল। তাদের সকলকে দেখে চেয়ারে বসে দামোদর নামের একটি লোক তাদেরকে বলে, জানি না কখন আর কিভাবে ওই বলদটা আমাদের গ্রামে ঢুকে বসেছে, কিন্তু বড় কথা সে ঢুকেছে। আর ঢুকে সে নিজের ইচ্ছে মতন করছে, সবার চাষের জমির ফসল নষ্ট করে দিচ্ছে। শুধু তাই নয়, তার সামনে যেই আসে তাকে গোতোয়, সামনে দিয়ে যেই পেরিয়ে যায় শিঙে করে তোলে তাদেরকে ছুঁড়ে ফেলে। এরকম বলদের থেকে আমরা কিভাবে বাঁচব? প্রসাদ বাবু, এমন কিছু বলুন যা করা যায়। আহা দামোদর বাবু, আমরা গ্রামের সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। এবার এই সমস্যা শুনে আপনি কিছু আমাদেরকে সমাধান দেন।
সারদা বোন, এবার তুমি একটা আমাদেরকে সমাধান দাও। দিন রাত না দেখে এই বলদ আমাদের গ্রামে ঢুকে সবাইকে কষ্ট দিচ্ছে। দামোদর বাবু, ওই বলদের আমনা সামনা করা গ্রামের কারো পক্ষেই সম্ভব নয়, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। সেটা কি কাজ? বৌমা, যে বুদ্ধিটা তুমি আমায় দিয়েছিলে সেটা গ্রামবাসীদের বলো। আচ্ছা বেশ মা, নিঃসংকোচ হয়ে বলো। এমনিতেও আমরা ওই আক্রমী বলদের সাথে আমনা সামনা করতে খুবই অসক্ষম। যদি আমরা ওর গলাতে একটা ঘণ্টি বেঁধে দিই, তাহলে যখনই ও আক্রমণ করতে আসবে আমরা গ্রামবাসীরা সেখান থেকে পালিয়ে যাব আর নিজেদের প্রাণ বাঁচাতে পারবো। বেশ ভালো কথাই বলেছ তুমি, কিন্তু ওই বলদের গলায় ঘণ্টি কে বাঁধবে? যে এরকম বুদ্ধিটা দিয়েছে সেই যেন গিয়ে বাঁধে। রমেশ যখন সব গ্রামবাসীদের সামনে এরকম কথা বলে ফেলে, তখন গ্রামবাসীরাও এটাই বলে যে এবার অনামিকাকে এই কাজটা করতে হবে। অনামিকা ব্যাপারটা স্বীকার করে নেয়। তারপর একদিন অনামিকা বলদের গলায় ঘণ্টি বাঁধার জন্য যেখানে সে ছিল সেই জমির দিকে যায়। যখন ওই বলদ ঘুমোবে, আমি গিয়ে তার গলায় ঘণ্টিটা বেঁধে দেবো। এরকমটা ভাবতে ভাবতে সে যাচ্ছিলই, সে দেখে বলদটি একটি গাছের তলায় ঘুমুচ্ছে। অনামিকা হাতে ঘণ্টিটা নিয়ে যেন শব্দ না হয় আস্তে আস্তে করে ওই বলদটির কাছে যায়। তারপর হঠাৎ করে বলদটি চোখ খুলে দেখে তার গলায় ঘণ্টি বাঁধার জন্য অনামিকা দাঁড়িয়ে আছে। সে ভীষণভাবে রেগে যায়। আজ আমার মৃত্যু নিঘাত। অনামিকা সঙ্গে সঙ্গে হাত থেকে ওই ঘণ্টিটা ছুঁড়ে ফেলে সেখান থেকে ছুটতে লাগে। তা দেখে ওই বলদটি রেগে মেগে অনামিকার পেছনে ছুটতে লাগে। অনামিকা হাঁপাতে হাঁপাতে ওই বলদের আগে আগে ছুটতে লাগে। হ্যাঁ গো, এই বলদের সাথে লড়াই করে তো আমার মৃত্যু নিঘাত, সবাই জেনে রাখো। এই বলে সে ধড়াম করে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে থাকা অনামিকাকে দেখে বলদটি রেগে মেগে তার উপরে আক্রমণ করতেই যায়। ততক্ষণে অনামিকা কাঁদতে লাগে। অনামিকা এভাবে যখন চোখের জল ফেলছিল, ততক্ষণে ওই বলদটি তার উপরে ঝাঁপাতেই যাচ্ছিল। ঠিক সেই সময় একটি গরু মধ্যেখানে চলে আসে এবং বলদটিকে আক্রমণ করার থেকে আটকায়। বলদটি মাটি থেকে ওঠে, তারপর গরুটির ওপরে আক্রমণ করার কথা ভাবে। গরুটিও বলদটিকে দেখে এবার আক্রমণের জন্য তৈরি হয়। বলদটি জোরে জোরে নিঃশ্বাস নেয়, তারপর গরুটিকে গিয়ে শিং দিয়ে মারে। গরুটির ভীষণভাবে আঘাত লাগে। মাটিতে পড়ে গরুটি কাঁদতে লাগে। এবার বলদের সব রাগ বেরিয়ে যাওয়াতে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। ওই আহত গরুটিকে নিয়ে অনামিকা বাড়ি যায়। সারদা, প্রসাদ, রমেশ পশুদের ডাক্তার ডেকে তার চিকিৎসা করায়। 2-3 দিনের ভালো সেবা শুশ্রূষা পাওয়ার পরে ওই গরুটি আবার আগের মতন হয়ে ওঠে। অনামিকা সেই গরুটিকে গোমাতা বলে তার পুজো করে। একদিন সারদা আর অনামিকা খুব ভয়ে ভয়ে নিজেদের চাষের জমির দিকে হেঁটে যাচ্ছিল। সেখানে গিয়ে দেখে ওই বলদটি তাদের জমির সব ফসলকে নষ্ট করছে। তা দেখা মাত্রই সেই বলদের চোখ থেকে নিজেদেরকে বাঁচিয়ে তারা ভয়ে ভয়ে বাড়ি ফিরে আসে। হাঁপাতে হাঁপাতে এসে তারা উঠোনে বসে পড়ে। ঠিক সেই সময় গরুটি সেখানে ঘাস খাচ্ছিল। ও মা, ওই অহংকারী বলদ তো আমাদের জমির সব ফসল নষ্ট করে দিচ্ছে। এবার আমরা কি খাবো? ঘাস বৌমা। তারা এই ব্যাপারটা নিয়ে চর্চা করছিলই, ততক্ষণে প্রসাদ আর রমেশ ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা দুজনে জানতে পারে যে তাদের ফসল কিভাবে নষ্ট করা হচ্ছে। তা শুনে তারা খুব চিন্তিত হয়ে পড়ে। গরুটি কিন্তু তাদের এই কষ্ট আর দেখতে পাচ্ছিল না। সেই রাতে বাড়ির সব সদস্যরা কিছু না খেয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ে। সেই অহংকারী বলদ তাদের বাড়ি অবধি পৌঁছে যায়। সে দেখে ওই গরুটি ওখানেই বাঁধা আছে। রেগে মেগে ওই গরুটির ওপরে আক্রমণ করার জন্য বলদটি আগে বাড়ে। সঙ্গে সঙ্গ ওই গরুটি একটি দেবীর রূপ ধারণ করে। তা দেখে ওই বলদটি দেবীর সামনে এসে তাকে প্রণাম করে আর সেখান থেকে চলে যায়। পরের দিন অনামিকা যখন ওই গৌমাতার পুজো করতে যায়, হঠাৎ করে গৌমাতা দেবীর রূপ ধারণ করে। অনামিকা, আজকের পর থেকে ওই বলদটি তোমাদের আর গ্রামবাসীদের আর কখনো কষ্ট দেবে না। তোমার অনেক ধন্যবাদ মা। অনামিকা, যখন থেকে আমার আঘাত লেগেছে তুমি আমাকে সন্তানের মতন দেখেছ। তোমার মাতৃস্নেহ দেখে
আমি যে খুব মুগ্ধ। তোমার এই সেবা দেখে আমি খুব প্রভাবিত। বলো, তোমার মনে কি ইচ্ছে? নিশ্চয়ই পূর্ণ হবে। হে গোমাতা, আমাদের জীবিকা যে ওই জমি থেকেই চলে। আমরা ওই জমিতে চাষবাস করেছিলাম, কিন্তু ওই অহংকারী বলদ আমাদের সব ফসল নষ্ট করে দিয়েছে। আমার শাশুড়ি, শ্বশুর মশাই, আমার স্বামী এই নিয়েই খুব চিন্তিত যে এবার আমাদের জীবনযাপন কি করে হবে। হ্যাঁ অনামিকা, তা দেখে তো আমারও খুব মনে মনে কষ্ট হচ্ছে, এবং সেই জন্যই আমি তোমাকে বলছি আমার কাছে একটা আশীর্বাদ চাইতে। এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা বুঝে উঠতে পারে না সে দেবী মায়ের কাছে কি আশীর্বাদ চাইবে। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। অনামিকা, চলো আমরা দুজনে ওই চাষের জমিতে যাই। যতদিন তুমি জীবিত থাকবে ওই জমি তোমারই থাকবে, আর ওই বলদ ওই জমির রক্ষণাবেক্ষণ করবে। এই বলে দেবী মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। তার সাথে সাথে গরুটিও অদৃশ্য হয়ে যায়। অনামিকা হাত জোর করে প্রণাম করে এবং ঘরের ভেতরে চলে যায়। মা, বাবা, ওগো শুনছো? কি হয়েছে বৌমা? কেন এত আনন্দিত মা? কি হয়েছে মা? বলো অনামিকা, গরুর পুজো করে তুমি আবার গুপ্ত ধন পেয়ে গেলে নাকি? গোমাতা তার থেকে অনেক কিছু বেশি দিয়েছে। তারপর অনামিকা সারদা, প্রসাদ, রমেশকে পুরো গল্পটা খুলে বলে। সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে চাষের জমির দিকে যায়। তাদের চাষের জমি সোনায় বদলে গেছিল, আর সেই জমির রক্ষণাবেক্ষণ করছিল সেই বলদটি। সেই স্বর্ণ চাষের জমি দেখে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা, বাবা ছেলে প্রসাদ আর রমেশ ভীষণ অবাক হয়। মা, গোমাতা যে বরদান দিয়েছেন। হ্যাঁ বৌমা, চিরজীবনের ফসল উনি দিয়েছেন। যখন ইচ্ছে ফসল বিক্রি করে আমরা নিজেদের জীবিকা চালাতে পারবো। শুধু তাই নয় মা, ওই স্বর্ণ জমিটিকে রক্ষা করার জন্য উনি ওই বলদটিকে দায়িত্ব দিয়ে গেছেন। সত্যি অনামিকা, তাহলে তো ওই গৌমাতার আমাদের পুজো করা উচিত। সেদিন থেকে যখনই প্রয়োজন হতো তারা ফসল বিক্রি করে তাদের জীবিকা চালাতে লাগে, আর দেবী মার পুজো করে তারা সুখে আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।